29শে অক্টোবর 2018। গুয়াটেমালার ছোট্ট একটি গ্রামে তখন রাত। সবাই ডিনার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তখনই হঠাৎ একটি মেয়ের চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। আর রীতিমতো খাবার ছেড়ে সবাই বাইরে এসে দেখার চেষ্টা করে যে কি ঘটনা ঘটেছে। হাই, আমি জয়শ্রী। আজকের ঘটনাটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশন বাটনটিও প্রেস করে দেবে। এই কেসটি বোঝার জন্য আমাদের গুয়াতেমালার একটি ছোট্ট গ্রাম ইসলাদেল নর্থে যেতে হবে। সেখানে থাকতো 32 বছর বয়সী আলেকজান্দ্রা। আলেকজান্দ্রার বয়স যখন মাত্র 3 বছর, এক অ্যাক্সিডেন্টে তার বাবা আর মা দুজনাই মারা যায়। বাবা মা মারা যাওয়ার পর তার বড় ভাই বোনেরা কোনো রকমে সংসার চালায়। দিন কাটছিল কোনো রকমে, তার মধ্যে দিয়েই তারা বড় হচ্ছিল। আলেকজান্দ্রার বয়স যখন 14 বছর, তখন তার বড় ভাই বোনেরা জানায় যে এবার তোমাকেও কিছু কাজ করতে হবে, কারণ আমরা এইভাবে আর পাচ্ছি না। এখন তুমি বড় হয়েছো, তোমাকেও কাজ খুঁজে নিতে হবে। তো সেই হিসাবে আলেকজান্দ্রা কাজ খোঁজা শুরু করে। কিন্তু আলেকজান্দ্রা যেহেতু বেশি শিক্ষিত ছিল না, সেই কারণে কোনো ভালো কাজও পাচ্ছিল না। তাই তার বাড়ির লোকেরা, মানে তার বড় ভাই বড় বোনরা যারা ছিল, তারা সিদ্ধান্ত নেয় যে আলেকজান্দ্রার বিয়ে দিয়ে দেবে। যেই কথা সেই কাজ, আলেকজান্দ্রার বিয়ে দিয়ে দেওয়া হয়। আর দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে আলেকজান্দ্রা তিনটি সন্তানের মাও হয়ে যায়। এরপর শুরু হয় অত্যাচার। আলেকজান্দ্রার যে স্বামী ছিল, সে দিনমজুরের কাজ করত। খুব একটা বেশি ইনকামও ছিল না তার, অভাবেই সংসার কাটছিল। মদ খেয়ে এসে নিত্য বউকে পেটানো ছিল তার কাজ, এবং সে নিত্যদিন সেই একই কাজ করত। আর এগুলোর থেকে আপসেট হয়ে আলেকজান্দ্রা ডিসাইড করে যে সে তার সংসার ছেড়ে 3 বাচ্চাকে নিয়ে চলে আসবে, এবং সে করেও সেটা। সে তার 3 সন্তানকে নিয়ে তার দাদা দিদির বাড়িতে চলে আসে। সেই গ্রামেই পাশেই একটা ঘর নেয়, ভাড়ার ঘর নেয়, রেন্টেড ঘর নেয়, এবং 3 বাচ্চাকে নিয়ে সে সেখানেই থাকে। এবং কাজ হিসাবে সে ধোপার কাজ, মানে বাড়ি বাড়ি যেত, জামা কাপড় কালেক্ট করতো, সেগুলোকে ঘাটে নিয়ে যেত, সেখানে সেই জামা কাপড়গুলো ধুতো, ধুয়ে বাড়ি বাড়ি আবার পৌঁছে দিত। তো এইভাবে যা টাকা উপার্জন করছিল, তার মোটামুটি 3 সন্তানকে নিয়ে তার দিন চলে যাচ্ছিল। সন্তানও আস্তে আস্তে বড় হয়ে যায়। তো এইভাবেই তার দিন চলে যাচ্ছিল। এই কাজের মাঝে সে মাঝে মধ্যে তার দিদির বাড়ি যেত। যেহেতু তার দিদির বাড়ি একদম পাশেই ছিল, তার ঘরের পাশেই ছিল, আর তার দিদির নাম ছিল অ্যালভিরা। সে মাঝে মধ্যেই কাজের ফাঁকে হোক বা কাজ থেকে বাড়ি ফেরার পর হোক, যখনই সময় পেত সে অ্যালভিরার বাড়িতে যেত। দিদির শাশুড়ি একদিন অ্যালভিরাকে বলে যে তোমার বয়স এখন অল্প, তোমার তিনটে বাচ্চা, এইভাবে তো সারা জীবন চলে না। তো তুমি এক কাজ করতে পারো, তুমি একটা ভালো ছেলে দেখে আবার বিয়ে করে নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারো। তো আলেকজান্দ্রা ভাবে এই ব্যাপারটা নিয়ে যে না, কথাটা ঠিকই বলছে। আমি তো আমার জীবনটা এইভাবে, কারণ আমি এখন কত বছর বাঁচবো আমি জানি না। তো তার জন্য আমি নতুন ভাবে জীবনটাকে যদি এখন শুরু করি, তাহলে হয়তো আমার বাচ্চার জীবনটাও ভালো হতে পারে, আমার জীবনটাও ভালো হতে পারে। এরকমই একদিন কাজের ফাঁকে সেই গ্রামেরই একটা ছেলে, মারিও টুথ বলে একটা ছেলে, বলবো না আমি এখানে, সরি ছেলে বলার জন্য, তিনি 43 বছরের একজন ভদ্রলোক ছিল। তো তার সাথে দেখা হয়, এবং প্রথম দেখাতেই আলেকজান্দ্রা আর মারিওর দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি হয়। আর সেই কানেকশন তৈরি হওয়াতে দুজন দুজনের সাথে কথা বলে। এই কথা গিয়ে আলেকজান্দ্রা তার দিদির বাড়িতে জানায়, তার বড় যে ভাইরা রয়েছে তাদের জানায়। বিয়ে হয়ে যায়, এবং 3 বাচ্চা নিয়ে আলেকজান্দ্রা মারিওর বাড়িতে শিফট হয়ে যায়, প্রপারলি শিফট হয়ে যায়। বেশ ভালোই দিন কাটছিল। আস্তে আস্তে 1 বছর হয়ে যায়, এবং 1 বছরের মধ্যেই মারিওর সঙ্গে আলেকজান্দ্রার প্রচন্ড ঝামেলা, ঝগড়া, অশান্তি, মার পিট ভীষণভাবে শুরু হয়ে যায়। এখন লম্বা একটা লাঠি রাখে। ইভেন লাঠিটা রাখা স্টাইল আপনাকে বলছি, মানে লাঠিটা এতটাই বড় যে তার প্যান্টের ভেতরে সে ঢোকায়, এবং প্যান্টের মানে পা যতদূর লম্বা ততদূর পর্যন্ত একটা সাইডে লাঠিটাকে গুজে রেখে দেয়। এবং যখনই সুযোগ পায়, যখনই তার মাথা গরম হয়, তখনই আলেকজান্দ্রাকে ওই লাঠিটা বার করে
পিটাতে শুরু করে দেয়। ইভেন যদি বাইরেও কোথাও যায় সেখানে গিয়েও পেটায় এইভাবে। সেম সিচুয়েশন, আলেকজান্দ্রাও এইভাবেই দিন কাটাচ্ছে। সকালবেলায় উঠে বাড়ি বাড়ি জামা কাপড় কালেক্ট করে, পুকুরে যায়, ধোয়, আবার সেগুলোকে তাদের বাড়িতে দিয়ে আসে, এবং বাড়িতে এসে আবার রান্না বান্না করে, বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া প্রিপেয়ার করে, দেন শুয়ে যায়। এইভাবেই দিন কাটছে। এইভাবে দিন কাটার পর আসলো সেই 29শে অক্টোবরের রাত, যেই রাতে মারিও এমন কিছু করে যেটা গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল, এবং যারা সচক্ষে দেখেছিল জিনিসটা তাদের রক্ত প্রায় শূন্য হয়ে গিয়েছিল। এই 29শে অক্টোবর যেদিন ফাইনাল ঘটনাটি ঘটে, ঠিক তার আগের দিন মারিও সন্দেহজনিত কারণে, কারণ যেহেতু তাদের জীবন এইভাবেই চলছিল এবং মারিওর সঙ্গে আলেকজান্দ্রার যে শারীরিক সম্পর্ক সেটা কোনোভাবেই হচ্ছিল না, মানে প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এবং তার দরুন মারিওর একটা সন্দেহ হয়, ডাউট করে সে যে আলেকজান্দ্রার হয়তো বাইরে কারোর সঙ্গে কোনো সম্পর্ক আছে, তার জন্য সে মারিওর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এই সন্দেহের জেরে সে তার ঠিক আগের দিন, মানে যেদিন সে কাণ্ডটা ঘটায় ঠিক তার আগের দিন সে আলেকজান্দ্রাকে সকালবেলার থেকে ফলো করে। সে আলেকজান্দ্রার পিছু নেয় এবং আলেকজান্দ্রা প্রতিদিনের নিয়ম অনুযায়ী তার বাচ্চাদের নিয়ে বাড়ি বাড়ির থেকে জামা কাপড় কালেক্ট করে, সেখানে হচ্ছে ঘাটে নিয়ে যায়। ঘাটে নিয়ে যাওয়ার পর সেগুলোকে ধুয়ে সেগুলো তার বাচ্চাদের হাত দিয়ে, যাদের বাড়ির থেকে জিনিসগুলো নিয়েছে তাদের বাড়িতে দিয়ে দেওয়া করায়, এবং বাচ্চাগুলোকে বলে যে তুমি এই জিনিসগুলো, তোমরা এই জিনিসগুলো দেবে, দিয়ে তোমরা বাড়ি চলে যাবে, আমি পরে আসছি। তো আলেকজান্দ্রার নিজেও জানতো না যে মারিও কিন্তু তাকে ফলো করছে, এবং সে কি করছে না করছে সবই কিন্তু মারিও কোনো এক দূরে কোথাও দাঁড়িয়ে দেখছে, অবজার্ভ করছে। তো মায়ের কথা অনুযায়ী বাচ্চারা সব জিনিসপত্র নিয়ে চলে যায়, এবং তারপরে তো মায়ের কথা মতো বাচ্চারা জিনিসপত্র নিয়ে চলে যায়, এবং তারপরে আলেকজান্দ্রা হঠাৎই সে হাই রোডের দিকে যাওয়া শুরু করে। মারিও তার পেছন পেছন হাই রোডের দিকেই যায়, এবং সে লক্ষ্য করে যে আলেকজান্দ্রা একটা তার সামনে একটা ট্রাক এসে দাঁড়ায়, এবং সে সেই ট্রাকে উঠে দূরে কোথাও চলে যায়। গাড়িটা চলে যাওয়ার পর মারিও বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পর সে ওয়েট করতে থাকে কখন আলেকজান্দ্রা আসবে। তো রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পর আলেকজান্দ্রা বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর মারিও তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে আর বাচ্চাদের কেন আগে পাঠিয়ে দিয়েছো? তো আলেকজান্দ্রা বলে যে আমি কোথাও ছিলাম না, আমি এরকম অ্যালভিরার বাড়িতে, মানে ওর দিদির বাড়িতে ছিলাম, আমি গল্প করছিলাম, গল্প করতে করতে সময় বুঝতে পারিনি, আমার দেরি হয়ে গেছে। মারিও যতবার জিজ্ঞাসা করছে আলেকজান্দ্রা ততবার মিথ্যা কথা বলছে, যতবার জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় গিয়েছিলে বলো, আমাকে বলো, ততবার সে ডিনাই করে দিচ্ছে, না আমি কোথাও যাইনি, আমি অ্যালভিরার বাড়িতেই ছিলাম, ওখানেই গল্প করছিলাম। তো মারিও দুম করে ঘরের বাইরে বেরিয়ে যায়, এবং ঘরের বাইরে বেরিয়ে গিয়ে সে একটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটি বড় চাকু নিয়ে আসে। এটাকে হ্যাঁ, এটা বড় চাকুই বলা যেতে পারে। তো ওটা আগের থেকেই সে জোগাড় করে রেখে দিয়েছিল, এবং সে বাইরে কোথাও একটা রেখে দিয়েছিল যে প্রয়োজন পড়লে ঘরে নিয়ে আসবো। তো সে ঘরে নিয়ে আসে, এবং কোনো কথা না বলে আলেকজান্দ্রাকে 30 বার কোপাতে থাকে ওই চাকুটা দিয়ে, এবং সে বারবার মুখের ওপর আঘাত করে। মুখের ওপর এমন ভাবে আঘাত করে যে মানে মাথার এখান দিয়ে, আপনারা যদি আইডিয়া করেন, মাথার এখান দিয়ে ওটা ভেতরের দিকে ঢুকে যায়, আর একটা করে এখান থেকে এটাও ভেতরের দিকে, মানে ঠিক ট্রায়াঙ্গেল হয়ে গেলে যেরকম হয়, এখান থেকে একটু নিচের দিকে, এখান থেকে উপরের দিকে, এরকম ট্রায়াঙ্গেল ভাবে পুরো মুখটাকে ডিস্ট্রয় করে দেয়। আর তখন মারিয়া এত বিভৎসভাবে চিল্লাচ্ছে
মানে এত বীভৎসভাবে চিল্লাচ্ছে যে সমস্ত লোকজন তখন ভাবছে যে এরকম ভাবে কেন চিল্লাচ্ছে। আর যেহেতু ওদের বাড়িতে নিত্য 30 দিন ঝগড়া অশান্তি মারপিটাই হয়ে থাকতো, তো সেরকম প্রথম দিকে কেউ অত গা করছিল না, কিন্তু যখন ওরকম ভয়ানক ভাবে চিল্লাচ্ছে তখন সবাই খাবার দাবার ছেড়ে বেরিয়ে আসে যে না দেখি। আর তার মধ্যে মারিও ওইভাবে তাকে কুপিয়েও শান্তি হয়নি, তার হাত দুটো এখান থেকে, দুই হাত এখান থেকে কাঁধ থেকে একদম আলাদা করে দেয়। আলাদা করে দেওয়ার পর যখন তার চিৎকার আরো বেড়ে যায়, মানে আলেকজান্দ্রা লাস্ট নিঃশ্বাস পর্যন্ত চাইছিল যে আমাকে কেউ এসে বাঁচাক, সে একদম ভেতর থেকে চিল্লাচ্ছিল। তো সেই আওয়াজ যখন সবার কাছে আসে এবং সবাই বাড়ির দিকে আসতে শুরু করে, আর মারিও ফলো করে যে আমি যেভাবে কেটেছি একে, তোর বাঁচার কোনো চান্স নেই, এ এবার মরে যাবে, তো আমাকে এখন এখান থেকে পালাতে হবে। আর এই আওয়াজ শোনার পর সবার আগে অ্যালভিরাই বেরিয়ে আসে, যেহেতু অ্যালভিরার বাড়ি আলেকজান্দ্রার বাড়ির একদম 10-15টা বাড়ি পরই ছিল। সবার আগে সে বেরিয়ে আসে, বেরিয়ে এসে সে বাড়ির দিকে আসা শুরু করে, এবং যেই মুহূর্তে অ্যালভিরা ঘরে ঢুকতে যাবে, এবং বলে রাখি সেই দিন রাতে পুরো অন্ধকার ছিল, মানে কারেন্ট চলে গিয়েছিল, তো কোনো লাইট ছিল না। তো অ্যালভিরা ঘরে ঢুকতে যাবে, তো অ্যালভিরা দেখে এরকম মুখ ঠুক ঢাকা অবস্থায় একজন টর্চ নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, এবং অ্যালভিরা এটাও নোটিস করে, সবাই নোটিস করে যে সে দৌড়ে জঙ্গলের দিকে, যেহেতু পাহাড়ি এলাকা ছিল, তো ওই রাত্রেবেলায় অন্ধকার রাতে কেউ যদি জঙ্গলের দিকে ছুটে যায় তো কারোর ক্ষমতা নেই তাকে খুঁজে পাওয়ার, তো সে পালিয়ে যায়। অ্যালভিরা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তার পেছনে পেছনে ওই আশেপাশের এলাকার যত মানুষজন ছিল তারাও অ্যালভিরার সাথে ঢুকতে শুরু করে, কিন্তু যেহেতু ভীষণ অন্ধকার ছিল তার জন্য কিচ্ছু চোখে দেখা যাচ্ছিল না, শুধু শোনা যাচ্ছিল হচ্ছে আলেকজান্দ্রার আওয়াজ, যেটা ভীষণ ভয়ঙ্কর ভাবে মানে চিৎকার করছিল। তখন অ্যালভিরা পাশের কাউকে একজনকে বলে যে তুমি টর্চ নিয়ে আসো, টর্চ নিয়ে আসার পরই ভেতরে ঢুকবো। যখন টর্চ নিয়ে আসা হয় এবং টর্চ জ্বালিয়ে সবাই যখন বেডরুমের দিকে প্রবেশ করে, তারা তখন বেডরুমের দিকে প্রবেশ করার পর তারা তখন নিচের দিকে তাকিয়ে দেখে তারা রক্তের বন্যায় ভেসে থাকা সানের ওপর দাঁড়িয়ে আছে, মানে চতুর্দিকে শুধু রক্ত, দেয়ালে রক্ত, চারিদিকে রক্ত, এত বাজেভাবে রক্ত মানে সেখানে বেরিয়ে পড়ে রয়েছে যে তারা রক্তের ওপরই দাঁড়িয়ে রয়েছে। এবং তারা যখন টর্চ ঘুরিয়ে বেডের দিকে দেখে, বেডের ওপর পড়ে আছে এবং বিচ্ছিরি ভাবে রক্ত বেরোচ্ছে, তার মুখের পুরো মুখটাকেই শেষ করে দিয়েছে, মানে একদিক দিয়ে এমন ভাবে কেটেছে যে একদিক দিয়ে ওই মাংসটা একদিক দিয়ে ঝুলে রয়েছে, দুটো হাত নেই, তার মধ্যে একটা হাত মেঝেতে পড়ে রয়েছে আর একটা হাত বেডের অপোজিট সাইডে পড়ে রয়েছে। এই সিন দেখার পর সবার রক্ত ঠান্ডা হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এই সিন দেখার পর কেউ নিয়ে হাসপাতালে যাবে বা তার চিকিৎসা করানোর জন্য কোনো ব্যবস্থা করবে, কেউ তারা করেনি। কারণ ওই গ্রাম থেকে হাসপাতাল বা পুলিশ স্টেশনের দূরত্ব 60 থেকে 70 কিলোমিটার। যদি কেউ চেষ্টাও করে তাকে গাড়িতে করে তুলে নিয়ে হাসপাতাল বা একটা কোনো চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার জন্য, সেখানেই ডেড হয়ে যাবে, কেউ পারবে না। মানুষ, প্রতিটা মানুষ মানে কতটা নির্দয়ী হলে এটা পারে যে ঠিক আছে তারা 60 কিলোমিটার 70 কিলোমিটার দূরে নিয়ে যেতে পারবে না, তার জন্য তারা নিয়ে যায়নি। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার যে প্রতিটা মানুষ তাদের মোবাইল ফোন বার করে তার ভিডিও রেকর্ড করে, মানে তারা প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে শুধু ভিডিও নিচ্ছে আলেকজান্দ্রা ওইভাবে চিল্লাচ্ছে, আর ওরা সবাই ওই রক্ত কাটা হাত আলেকজান্দ্রার মুখের ভিডিওগুলো নিয়ে যাচ্ছে। আলেকজান্দ্রা প্রায় 25 মিনিট ওইভাবে চিৎকার করেছে, আর 25 মিনিট পর আলেকজান্দ্রা মারা গেছে। মানে ভাবুন যে 25 মিনিট ধরে ওই মানুষগুলো, মানে আলেকজান্দ্রা মরছে তার চিৎকার, তারা মানে সেটাকেও তাদের কান পর্যন্ত আসছে না, তারা ভিডিও করতেই ব্যস্ত। মানে
আমি যখন পড়ছিলাম, আর সব থেকে বড় কথা, এই ভিডিওটা, যেই ভিডিওটার কথা আমি বলছি আলেকজান্দ্রার, এই ভিডিওটা নেট দুনিয়ায় এমনভাবে ভাইরাল হয়েছিল যে পৃথিবীর বেশ কটি দেশে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। এবং এখনো মানে এই ভিডিওটা খুঁজলে খুব কম জায়গায়, মানে আপনি খুঁজে তো পাবেনই না। এবং ব্লার করা ভিডিও রয়েছে, যেটা আমি দেখেছি, একটা 1.5 মিনিটের ভিডিও রয়েছে ব্লার করা, যে ঘরে ঢুকছে তারা এবং বিভিন্ন দিকে স্পট করে করে দেখাচ্ছে। তো ব্লার ভিডিও দেখো আমি কিছুটা আন্দাজা করলাম যে ভিডিওটা যদি ব্লার না থাকতো কতটা ভয়ঙ্কর হতো। কিন্তু মানুষের মানসিকতা দেখুন, তারা 25 মিনিট ধরে ওই মানে একটা মানুষ মরছে এইভাবে কষ্ট পেয়ে, তারা সেই ভিডিওটা রেকর্ড করছে। এই ঘটনাটির 3 থেকে 4 দিনের মধ্যে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, 3 থেকে 4 দিনের মধ্যে মারিও ধরা পড়ে। এবং মারিও তার বয়ানে বলে যে আমার সন্দেহ হচ্ছিল, আর সন্দেহজনিত কারণে আমি হত্যা করেছি। তারপরে মারিও জেলে যায় এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং কোনো পেরোলও করতে পারবে না। মানে সারা জীবনে সে কোনো পেরোল করতে পারবে না, সে বেরোনোর জন্য কোনো ব্যবস্থাই নিতে পারবে না। এতটাই জঘন্য কাজ সে করেছে। তার এই সাজাটা আমি আমি মনে করি একটা মানুষ হিসাবে যে উপযুক্ত সাজা পেয়েছে, যে বেঁচেও থাকবে, জেলেও থাকবে। থাক। আপনারাও জানাবেন যে আপনাদের কি মত এই ঘটনাটা শোনার পর, যে এরকম ধরনের ক্রিমিনালদের কি করা উচিত, বা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড লোকেরা যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আমরাও জানি না যে কখন কার সাথে কার দেখা হয়ে যেতে পারে। তো এদের কি করা উচিত আপনারাও কমেন্টে আমাকে জানাবেন। 4 দিন পর যখন ধরা পড়ে, তার জেল হয়ে যায়, সমস্ত কিছু হয়ে যায়, পোস্টমর্টম রিপোর্ট যেটা আসে, মানে ফার্স্ট নেট দুনিয়ায় এটা ভাইরাল হওয়ার পর সবাই খুব উত্তাল হয়েছিল যে কিভাবে এরকম করে হত্যা করতে পারে, এত সাহস, এরকম ভাবে হত্যা করে দিল একটা মেয়ের, এর বিচার চাই, বিচার চাই। কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্ট বেরোয়, তখন দেখা যায় যে 30 বার চাকু দিয়ে তাকে কুপানো হয়েছে। তার হাতগুলো, এক একটা হাত 9 করে 7 থেকে 8 বার 10 বার হিট করার পর দেন সেটা বডির থেকে আলাদা হয়েছে। আর তার থেকেও একটা বড় ঘটনা, যে সে মৃত্যুর 6 থেকে 7 ঘন্টা আগে কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। তো যখন সেই ঘটনাটি জানা যায়, সবাই যখন জানতে পারে যে ও অ্যাকচুয়ালি সত্যি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে লিপ্ত হয়েছিল, তো এই ঘটনাটা জানার পর কিছুটা কেসটা, মানে যেটা একটা উত্তাল হয় না জনতার মধ্যে, সেটা একটু কম হয়ে গিয়েছিল। তো আজকের ঘটনাটি আপনাদের কিরকম লাগলো আপনারা প্লিজ 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 কমেন্টে জানাবেন, বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।